সেখানে আমার হাইপোথিসিস হচ্ছে নতুন বন্দোবস্ত দেখার আগেই তাদেরকে আসলে খুব বেশি কর্নার্ড করা হচ্ছে। আপনি যদি বয়ানগুলি দেখেন, বিশেষ করে হচ্ছে বিএনপি বা তাদেরকে যারা বেশি অপছন্দ করে, আপনি প্রথমে এটাকে ছাত্র জনতার মানে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, পরে এটা ছাত্র জনতার আন্দোলন, পরে ছাত্র শব্দটাকে আরো একটু কমিয়ে কমিয়ে বলা, আপনি এইসব নিউজ স্পিকগুলির সাথে পরিচিত, এই অরওয়েলিয়ান এই ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেওয়া যায়। আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে, তখন তারা ফাইট ব্যাক করেছে কিনা, এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কিনা, আপনার হাইপোথিসিসটা আমরা শুনবো। আমি মানে প্রস্তাবনাটা বলে রাখলাম, আমি আর কোশ্চেন রিপিট করবো না, আমি গোলাম মুর্তজা ভাই থেকে এসেই আবার আপনার কাছ থেকে আসবো। মুর্তজা ভাই, আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন। আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টক শোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই পরাজিত বা যুদ্ধ তে আসলে কে জয়ী কে পরাজিত, আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই, আমার শুধু একটা সরল প্রশ্ন, আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে, আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে, এইটা মনে কইরা ধরেন আমাকে পরাজিত বলে একটা মাইর দিয়া এইটা সম্ভব কিনা, বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা, আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে, এটা বলা সম্ভব কিনা। আমি এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা। ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোনো একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই, আমি অমুক ভাবে বলেছি, তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে। অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি, আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না। মনে করছেন না এটা দুইভাবে, একটা মনে করছেন না উদ্দেশ্যমূলকভাবে, আরেকটা মনে করছেন না সত্যি সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা দিয়ে কি বুঝালাম। এটা দিয়ে আমি যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে, তখন অনেকেই মনে করছেন যে আমি মনে হয় পরাজিতদের হত্যা করতে বলেছি, তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে, এরকম ব্যাখ্যাও হয়েছে। আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস, পরাজিত কে? পরাজিত এখন আপনাকে মনে করা হলে পরাজিত এখন আপনাকে ধ্বংস করে দিতে হবে, সেটি কিরকম? 5 আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, শত্রু সুনির্দিষ্ট, চেনা জানা, এই শত্রু চেনা জানা, শত্রু চেনা জানা যে পরাজিত পক্ষ, সেই পরাজিত পক্ষ যখন আবার মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে, সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি, আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম। কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে, যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে, এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন। এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও সব মানুষ সন্তুষ্ট হবেন না। এটা অ্যাবসলিউটলি আমি আপনার সাথে একমত। আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় 3টার জায়গা থেকে, যদি কেউ আমার থেকে ব্যাখ্যা চায়। আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না, কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হয়। খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ। আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে ফ্যাসিস্ট শক্তিকে, যে মাফিয়া শক্তিকে, যেটা জাহিদ ভাই বারবার বলেন যে মাফিয়া, যে টেরোরিস্ট শক্তিকে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই মানুষ রক্তের বিনিময়ে তাদেরকে পরাজিত করে। সেই পরাজিত শক্তি, শেষ করি, সেই পরাজিত শক্তি যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করব, আমি তোমাকে আবার শিক্ষা দিব, সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে, আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি। আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই নাই। আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাইনি। আচ্ছা, বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুললেন, আমি আগে প্রশ্নটা করে রাখি যে মুর্তজা ভাই, আমি আর আপনি তো মনে হয় 30 বছর ধরে পরিচিত, একই রকম জায়গায় আসি, আপনি আমার থেকে সামান্য বড় হইলেও আমরা প্রায় বন্ধুর মতো। আমি একটা দুইটা জায়গায় একটু আপনার সাথে দ্বিমত পোষণ করি যে এটা মাঠ না, এটা ভার্চুয়াল মাঠ, মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই। আর 2 নাম্বার, আপনি যে হুমকির কথা বলতেছেন, যে হুমকিকে
কেউ কেউ আমার কাছে মনে হয়, আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো, যে কেউ কেউ এইটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় দেখতেছে, কিন্তু আমার পায়ে হলো হাসি। কারণ হচ্ছে আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি। একটা দেশে আসতে পারে না, একটা কথা বলে না, কাউরে না বইলা পালায় চলে গেছে, তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে, তাতে বাংলাদেশে একটা বড় লোক, একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে। এইটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আসে। এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরো জুজুর ভয় তৈরি করি কিনা। আর আমি প্রশ্ন, এটা আমি ছোট করে একটু আমার 2 পয়সা দিয়ে রাখলাম, কিন্তু আমি প্রশ্নটা করি, বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই, এবং আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই। কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বলে সরকার প্রধান বলতেছে, তাদের মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে, এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে যেন এইটা করতে যাচ্ছে। বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না। আপনি 1-2 মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা, যে এইটা কি ধরনের আচরণ, মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে? দেখেন, একটা সরকারের, এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি, আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে। আপনি বিগত 16 বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ, ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ, সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি, আপনি বিগত 16 বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোনো নেতার মুখ থেকে, কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা শোনেন নাই। কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো আপনি শুনছেন, আমি এই কথাগুলো বলছি। রাইট। এই যে ধরেন নির্বাচন না মুখে আনবে না, আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলে যে নির্বাচন করবে, আমি তখন আমার একটাই বক্তব্য থাকে, নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে, অনেক রকমের আলোচনা হবে, শঙ্কা হবে, পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না। কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে, আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে। কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না, সেই কথা যেরকম আলোচনা হবে, এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে। কিন্তু নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই। মুর্তজা ভাই, আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা? মানে ভয়ের তো কোনো কারণ নাই। না, দেখেন, একটা রাজনৈতিক দল, একজন রাজনৈতিক নেতা কোন বিবেচনায় কোন কথাটা বলেন, সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল, রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসেবে ধরবেন না। আচ্ছা, যে সে আপনি আমি তো সরল ভাবে জি না না আমি ঢাকা শহরে বসে বলছি যে নির্বাচন ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে, আমি সরকারের অংশ। আবার আরেকজন যে এই কথাটা বলছেন, সে সরকারের অংশ নয়, কিন্তু সরকারের তার আমার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, সে সরকারের কাছে, কারণ তাদের প্রতিনিধিরাই সরকারে আছে। সুতরাং সেই মানুষটা যখন কথা বলছেন, আমি আবার সরকারের অংশ হয়েও আমি বলছি নির্বাচন ডিসেম্বরে হবে, আবার উনি বলেছেন যে নির্বাচনের নাম মুখেও আনবেন না, যদিও উনি তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে নির্বাচন বলতে ওই ব্যাখ্যা বলতে তিনি বুঝিয়েছেন যে নির্বাচন বলতে তিনি বুঝিয়েছেন যে নির্বাচন পিছানোর কথা তিনি বলেন নাই, তিনি বলেছেন শেখ হাসিনার বিচার প্রসঙ্গে, এটার একটা কথা তিনি বলেছেন। আর আপনার ইন্টারেস্টিং ছিল, আমি কথা বলতে চেয়েছিলাম, আপনার প্রথম প্রশ্নটা কি যেন ছিল, ভুলে গেলাম। প্রথম প্রশ্ন যদি কখনো আবার যদি আপনি ওই যে না, প্রথম প্রশ্ন তো ছিল হচ্ছে পরাজিতদের ধ্বংস করা প্রসঙ্গে। আমি জানতে চাইছিলাম যে এটা একটা ট্যাগ দেয় কিনা, এটা একটা ট্যাগ তো দেয়। হ্যাঁ, এটা একটা ট্যাগ দেয় কিনা। ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আরেকটা জিনিস আমি একটু কথা বলে নেই। ধরেন একটা ঘটনা, ওই যে আপনি পরাজিত শক্তির কথা বলছিলেন, যে টেলিফোনে হুমকি দিল, ধরেন ইউরোপের কোন একটা দেশে 8 জন নেতার সাথে বসে সে বলল বাংলাদেশে আসতেছি, সীমান্তের কাছে, হ্যাঁ সীমান্তের কাছেই আসছি, ধরে ধরে শিক্ষা দিব, ইত্যাদি ইত্যাদি কথা বলো। এই কথাটার আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম, আমার কাছে প্রতিক্রিয়া একরকম, আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আর একরকম। তাদের কাছে প্রতিক্রিয়াটা আপনার কাছে হাসি পায়, আমার কাছেও হাসি পায়। হাসি পায় কেন? কারণ আমি জানি যে সে কখনো আসতে পারবে না, আসার মতো অবস্থা তার নাই। 1 নাম্বার, হরতাল দিল, সেই হরতাল কি হলো সেটা তো আমরা দেখলাম। কিন্তু যে মানুষগুলো মাঠে থেকে আন্দোলন করেছিল, ধরেন 4 তারিখে আমি যখন আমার অফিসের 6 তলায় দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ প্রথমে আসলো, পুলিশ পিছিয়ে গেল, পরে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসলো, আমাদের চোখের সামনে 4 থেকে 6 জনকে দেখলাম
পড়ে গেল, একজন পড়ে গেছে, ওই যে সেই পুলিশের বক্তব্য, পুলিশের যে বক্তব্য গুলি করি মরে একটা, আর 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 বাকিটি যায় না, এটা আমার চোখের সামনে দেখা, ধরেন আমরা কয়েকশো মানুষ সেটা দেখেছি চোখের সামনে। তো ওই যে ছেলেটা পাশে একজন দাঁড়িয়ে ছিল, সে হয় তার বন্ধু, সহপাঠী, সহকর্মী, একই সাথে স্লোগান দিচ্ছিল, তার মধ্যে একজন মারা গেল। তো ওই যে তার যে ভেতরে যে প্রতিক্রিয়া, সে কিন্তু আমার আর আপনার মতো সুস্থভাবে এখনো চিন্তা করছে না। যাই হোক, যখন আমি কথা বলে তখন তার ভেতরে যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াটা আমার আর আপনার মতো হাসির জায়গাতে থাকে না, তার ভিতরে একটা বিক্ষুব্ধতা তৈরি। আমার মনে হয় যে বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ হয়ে থাকতে পারে, হয়ে যেতে পারে। আমার মনে হয় যে মুর্তজা ভাই আপনি ঠিকই বলতেছেন, কিন্তু আমরা যোগাযোগের ছাত্র হিসেবে একটা জিনিসের কথা বারবার পড়ছি, বিশেষ করে এই আধুনিক যোগাযোগে, যেটার নাম হচ্ছে অপিনিয়ন লিডার। এইটা বোধ হয় কেউ একজন, আমাদের শিক্ষকদের মধ্যেই কেউ একজন এটা বাংলা করেছিলেন মত মোরল। আপনারা যারা মত মোরল আছেন, তাদের দায়িত্ব তো নিশ্চয়ই আছে তাদেরকে এটা বলার, কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে আমি মাঠে থাকলেও আমার প্রতিক্রিয়া হয়তো, পারলে আসেন, আমরাও চাই আপনি আসেন, আপনাকে আটকাইতেছে কে? আপনি আসেন, আপনি আসবেন না কেন? আমি আসবো মুর্তজা ভাই, আপনার কাছে আসবো, যে আমার প্রতিক্রিয়া হইতো যে আপনি অবশ্যই আসেন, আপনাকে ওয়েলকাম জানাই। আমি ডক্টর জাহিদুর রহমানের কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় এমন দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 65% আমাদের দর্শক মনে করছেন যে এই আহ্বান সঠিক, শতকরা 35% মনে করছেন সঠিক নয়। 89,000 দর্শক ভোট দিয়েছেন। ডক্টর জাহিদুর রহমান, আমরা আপনার কাছে বিরোধী মানে যে বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আসলে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি মনে করতে পারি সেটা হচ্ছে যে তাদেরকে পুরনো বন্দোবস্তে ঠেলে দেওয়া হয়েছে। জি জি জি। আমরা এখন আমার একটা স্মৃতি মনে পড়লো, সেটা হচ্ছে আমরা তখন অনেক ক্রিকেট খেলা দেখতাম, বহু বছর ক্রিকেট খেলাটা দেখি না। তো আমাদের সময় রিচি বেনো খুব বিখ্যাত একজন কমেন্টেটর ছিলেন, বেনোকে মানে সবচেয়ে বড় আইকন হিসেবে দেখা। আমি নিশ্চিত না এটা বেনোর কিনা, কিন্তু আমার যতদূর মনে পড়ে বেনোর কথা। কেউ একজন নতুন কোন একজন নতুন জীবনে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে নেমেছেন, ব্যাটিং এ নেমেছেন, এবং প্রথম বলটাই ছিল বাউন্সার, এবং বাউন্সারটা গিয়ে তার মাথায় লাগে। তখন রিচি বেনো নাকি তার নাম করে, ধরলাম উনি খালেদ ছিলেন, তখন উনি বলছেন, মিস্টার খালেদ, ওয়েলকাম টু টেস্ট ক্রিকেট, এরকম একটা উক্তি খুব বিখ্যাত হয়ে আছে। সো স্টুডেন্টদেরকে বা এই যে নতুন দল হলো, আমি তাদেরকে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। পলিটিক্স এরকমই, এবং ওনারা আক্রমণের শিকার হবেন, নানান মন্তব্য হবে। এবং আমরা যদি ধরে নেই বিএনপি পুরনো বন্দোবস্তের দল, বিএনপি চাইবে সে তার কমফোর্ট জোনে তাকে নিয়ে এসে খেলার জন্য, এটাই নিয়ম, প্রত্যেকে তাই করবে। আপনি ধরুন, আপনি জার্মানিতে কিছুদিন আগে নির্বাচন হলো, আমেরিকাতে নির্বাচন হলো, মানে বিকশিত গণতন্ত্রের জায়গাগুলোতেও কি হয় আসলে। আমি ভারত তো দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা করছে, তারপর আমি সরিয়ে রাখি, ট্রু অর্থে লিবারেল ডেমোক্রেসির কান্ট্রিগুলোতে প্রত্যেকটা দল চেষ্টা করে তার পেরিফেরিতে, তার পেরিমিটারের মধ্যে অন্য দলকে নিয়ে এসে রাজনীতি করতে, এটাই নিয়ম, এটি রাজনীতিক খেলাটাই এরকম। সো বিএনপি চেষ্টা করেছে, সে তার পুরনো বন্দোবস্তে এদেরকে আনতে চাইবেন খুব স্বাভাবিকভাবে, কারণ এখানে তার দীর্ঘ সময়ের বুৎপত্তি আছে, স্কিল আছে, দক্ষতা আছে। এখন তাকে তো আসলে ওর বাইরে থাকার চেষ্টা করতে হবে, তার বাইরে থেকে রাজনীতি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, আম আদমি যখন প্রথম দিল্লিতে, ইনফ্যাক্ট আমি দেখেছি ওনারা আম আদমি কি করছে না করছে সেটাও ফলো করছেন বলে বলেছেন, তারা যখন আসলেন বিজেপি খুব করে চাইলো তার বন্দোবস্ত আইডেন্টিটি পলিটিক্স, হিন্দুত্ববাদী রাজনীতিতে তাকে ঢোকাতে। ও তো ঢোকে নাই, ও না ঢুকে রাদার একদম নতুন স্বপ্ন মানুষকে দেখাতে পেরেছিল, ওয়েলফেয়ারের কথা বলতে পেরেছিল, দে গট ইলেক্টেড, এবং এর পরের বারও হয়েছে, এবার যদিও হননি। তো তার মানে এটাই বলতে চাইছি আমি, এটা নিয়ে আর কাউকে ব্লেম করা যাবে না, কারণ তারা যখন একটা নতুন বন্দোবস্তের কথা বলবেন, সেই নতুন বন্দোবস্তটা নতুন বন্দোবস্ত হবে। এবং আমি একটা কথা একটু তাদের উদ্দেশ্য আগে বলেছিলাম, এটা একটু ইম্পর্টেন্টও, এই যে আম আদমি এবার নির্বাচনে হারলো, আম আদমি চাইতে খারাপ পারফর্ম করে কি ভারতের সরকার পুনর্নির্বাচিত হয় নাই? হয়েছে। সারদা কেলেঙ্কারির পর পশ্চিমবঙ্গে মমতার দল ডুবে যাবে বলছিল, এত ডিজাস্টার এত মানুষের হলো, ও জিতে গেল। তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা হচ্ছে এরকম, আম আদমির ব্র্যান্ডিং হচ্ছে আমি দুর্নীতি মুক্ত থাকবো, আমি সুশাসন নিশ্চিত করব, আমি ওয়েলফেয়ার নিশ্চিত করব। সে আম আদমির যখন সাম পার্সেন্টেজ স্খলন দেখা গেছে, আবগারি শুল্ক নিয়ে, মদের সেই লাইসেন্স নিয়ে যখন ট্রুলি কিছু অভিযোগ মানুষ বিশ্বাস করেছে যে তারা দুর্নীতি করেছেন, বা একজন অরবিন্দ কেজরিওয়াল যখন কোভিড এর মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি রুপি খরচ করে তার নিজের বাড়ির বিলাসিতা, পুরো মার্বেল উনি চেঞ্জ করেছেন ফ্লোরের, উনি একেবারে ইলেকট্রনিক পর্দা লাগাচ্ছেন কোভিড এর সময়, এই জিনিসগুলো মানুষ চায় না। তাহলে আমি যেটা বলতে চাইছি, যারা নতুন বন্দোবস্তের কথা বলবেন তারা আর কে কি করছে তার সাথে না, আমরা চিন্তা করব, আমরা তাকে তুলনা করব
তিনি যে ন্যারেটিভ আমার সামনে আনতে চাইছেন সেই ন্যারেটিভের সাথে তুলনা করে। সুতরাং তারা যখন বলেন যে বিএনপি ওখানে এটা করেছে, আমরা এটা করতে পারি, এগুলো ভুল জায়গা। তাদের আসলে এই নতুন বন্দোবস্তে যে আলাপ তারা সামনে আনছেন এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত কারোর সাথে তুলনা করব না। উনি আমাকে যা বলছেন, উনি আমাকে যে স্বপ্ন দেখাচ্ছেন, তার সাথেই আমি তাকে তুলনা করব। এটা হলো একটা দিক। আচ্ছা, আমি একটু মাঝখানে একটু দর্শকদের কথা একটু বলে রাখি। দর্শকদের মধ্যে একটা বড় অংশ এই প্রশ্ন করছেন যে নির্বাচন হলে কি হবে। আমি এটাকে একটু বিস্তৃত করি। আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে? আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই? নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে, আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই? আজকে আপনি যে মোহাম্মদপুরের কথা আপনি বলতেছেন, আজকে একটা মোহাম্মদপুরের বদলে আরেকটা ইসলামপুর যে হবে না, সেইটাকে আপনি এটা বলতে পারেন? পাশাপাশি আপনি এই নির্বাচন হলে কি হবে জায়গায় আপনি একটু মন্তব্য করেন। আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই। তিনি কাজী মোয়াজ্জেম হক, তিনি বলছেন যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং, কারণ মিডল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না। তিনি ইংরেজিতে বলছেন এবং এইটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না। আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু, কারণ আমার কাছে আমি সাধারণত অনেক দিন পর পর এই সার্ভেগুলির একটা বিশ্লেষণ করি যে কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন, কারা এটার মধ্যে ভোট দেন। কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখবো বা প্রকাশ করব, কিন্তু এইভাবে ঢালাও মন্তব্য করা আসলে যাবে না যে আসলে কোন বয়স গ্রুপের এরা বেশি থাকে। তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক, মধ্য বয়সী থেকে সিনিয়র সিটিজেনরা এটা আসলে কম দেখেন। নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জাহিদুর রহমান? আমরা কি রিলিফটা পাবো? আপনি হয়তো মন্ত্রী হবেন, তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন, আমাদের কি হবে? মুর্তজা ভাই হয়তো আমেরিকাতে থেকে মানে আরো বড় কিছু হবে। আমরা যারা সাধারণ মানুষ আছে, আমাদের কি হবে? না, আমি মন্ত্রী হচ্ছি না, আমি এখানেই আছি, আমি একই শোরগোল করবো। নির্বাচনে কি হয়, নির্বাচন হলে কি হয়, এটা নিয়ে মানে আসলে আমি এই আলাপটা এত বেশি হয়েছে, আমি একাধিক কলাম লিখেছি দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায়। আমার মনে হয় এখন আমি ইউটিউবে, তখন আমার ইউটিউব ছিল না, একটা বিস্তারিত ভিডিও করব। নির্বাচিত সরকার যদি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি তার সামনে একটা নির্বাচন দেখে, এটা কন্ডিশন কিন্তু, তাহলে বহু কিছুই সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও। আমি দুটো সরকারের কথা বলি, 2001-এর বিএনপি সরকার আর 2008-এর আওয়ামী লীগ সরকার। এই দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, যদিও 8কে অনেকে প্রশ্ন করেন, আমি ছাড় দিলাম। এই দুটো সরকারও কিন্তু ভালো ছিল না। আমাদের 91-96 দুটো সরকার কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল। আচ্ছা, এই দুটো সরকার ভালো ছিল না কেন? আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। 2001-এর বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময়ের সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল, কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি, ফেয়ার ইলেকশন দেখছিল না। কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে, সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবেন, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না, তখন আপনার চরিত্রের স্খলন হয়। একই কথা আওয়ামী লীগের 8 সালের ক্ষেত্রে আমি বলবো, সেই সরকারটা মোটা দাগে যদি ধরে নিয়ে সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু সে জানতো আমি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে যাচ্ছি। এবং 11 সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো, আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল। একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে, আমি সবসময় এই শর্তটা যোগ করি, তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে না। একটা উদাহরণ দেই, নারীর ভোট লাগবে তো, নারীর ভোট লাগবে, এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে। নট অনলি দ্যাট, আমাদের এডুকেটেড নারীর বাইরেও বিরাট সংখ্যক নারী গার্মেন্টে কাজ করেন, যারা প্রত্যেকে মানে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না। এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে, দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে, আমি সব সরিয়ে রাখি, সরকারের সদিচ্ছার কথা বাদ দেই, আমার ভোট লাগবে, আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না, যদি এই বোধ তৈরি হয়, সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে। জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে, তার মাথায় ভোটের চিন্তা। আমি একটু যোগ করি খালেদ ভাই, আমি আগে বলেছি কিনা, আমি কবির সুমনের একটা গানকে কোট করি, ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে, হেলিকপ্টার। আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে। মানে হেলিকপ্টার নেতা আসছেন, মানে নেতাকে বিদ্রুপ করছে। তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম, ভোট মানে ভোটের জন্য উনি আসছেন, ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন, মানে উনি মানুষকে মানুষ দেখেন না,
ব্যালট পেপার দেখেন। আমি বলি বরং ভাই মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন। আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না, আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবেও দেখতো আমাদের জীবন আরো অনেক ভালো হবে। সো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি, এটা যদি হয় দেশের অনেক সমস্যার সমাধান হবে। এইটুকু বলে যোগ করি, এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন অ্যাসেমাগ্লু এবং রবিনসন, তাদের ওয়াই নেশনস ফেইল বইটার খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে এটা, এবং আমাদের অমর্ত্য সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয়। ওকে, আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত, কিন্তু আমি শুধু একাডেমিক আলোচনার খাতিরে আপনি যেটাকে বলছেন যে 2001 আর 2008 দুইটা বিপরীতমুখী সরকার যারা ইলেকশন দেখতে পাচ্ছিল তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য 2001-এর বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই। 2001-এর বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিল, আমি আর মুর্তজা ভাই সাক্ষী, চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিআনার গ্যাস, পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিল। আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করে মুর্তজা ভাই বোধহয় আমি আর মুর্তজা ভাই পাশাপাশি সদস্য 3-4 নম্বর হব। 21শে আগস্ট হয়েছিল, 10টা কসম মামলা হয়েছিল, এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল, সিরিজ বোমা হামলা, এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে হয়েছিল। 2008 পরবর্তী সরকারের কথা বলি, এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কার্নেজ হয়েছিল, এর মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা ঘটছিল। মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে ওই আদালতের একটা সুতা নাতা ধরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল। এরকম আরো 5টা ঘটনা আপনার মনে করে পরে আমি আবার কমুনে 2008-এর আওয়ামী লীগ সরকারও যথেষ্ট পরিমাণে যাতাই ছিল। আমি একটু যোগ করি, এই দুইটা সরকারকে আমি খারাপ বলছি কেন, প্লিজ টেক মাই পয়েন্ট। এই দুটো সরকারই তারা ভালো নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু এই দুটো সরকারই তাদের সামনে ইলেকশন দেখছিল না। দুইটা সরকারই ফেয়ার ইলেকশন, তারা মনে করছিল ইলেকশনকে তারা তাদের মানে ফেভারে আনতে পারবে। ওকে দেন আপনি খারাপ সরকার, রাইট, তাহলে আপনি ঠিকই বলছেন। আমি 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 মনে করছি আপনি এই দুইটা সরকারকে বলতেছেন যে তারা ইলেকশন দেখতেছিল না। ওকে বরং তাহলে আমি উল্টা বুঝছি, তারা উল্টা বুঝছি। হ্যাঁ, তারা উল্টা বুঝছে। তারা দেখতো যে তাদের সামনে একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হবেই, তাইলে তারা এরকম খারাপ হতো না, তাইলে এরকম খারাপ হতো না। রাইট, হ্যাঁ, তাইলে এটা ঠিক আছে। আমি একটু মুর্তজা ভাই আপনার কাছে যাই। মুর্তজা ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে হাত দিয়ে ধরে রাখছিলাম যে একটা মন্তব্য পড়ার জন্য খুব পছন্দ হয়েছে মন্তব্যটা একটু পড়ি। সালমান প্রধান তিনি বলছেন 3 রংহীন প্রাণী, উনাদের কি ভূমিকা এই দেশের জন্য? স্বাধীনতার 53 বছর পরে এসে দেশের এই অবস্থা, কামড়াকামড়ি বন্ধ হচ্ছে না, মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে। আমার ধারণা কোটি টাকার ভাগটা, আমি যেহেতু দেশের বাইরে আছি, কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন, এবং মুর্তজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন। না, টাকা বাইরে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমিও খোঁজ করলে নিশ্চয়ই পাবো। কিন্তু আমি কোশ্চেনটা করে রাখি, জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা 3 জন রংহীন মানুষ, কিন্তু জাহেদের রং তো একটু বোঝা হচ্ছে। জাহেদ খুব নির্বাচন চাইতেছে, জাহেদ কিন্তু খুব প্রো নির্বাচন, আর মুর্তজা ভাই তো সরকারের পক্ষে, মুর্তজা ভাইও রংহীন না। সুতরাং এটা একটা ভুল হয়েছে মনে হয়। যাই হোক, আমি মুর্তজা ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলার সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো, কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না। ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘু নিপীড়ন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত? মানে আপনার বিশ্লেষণটা আসলে কি? এখানে আমি ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজ খবর রাখি, আমি আমাদের কথা যেটা জায়েদ ভাই বললেন, আমাদের কলকাতার মমতা, সাউথে কি হয়, আমি মোটামুটি ভাবে একটা খোঁজ খবর রাখার চেষ্টা করি, এবং ভারতের আমলাতন্ত্র, ভারতের পলিটিশিয়ান, এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি। আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম। ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল, কিন্তু এই বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম, তো ভারত কেমন যেন সবকিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো। ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না। ভারত একটা জাহাজে ছিল, হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল, ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না। এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইম্যাচিউর আচরণ করছে, অপরিপক্ক আচরণ। এটা কি হইতে পারে? আপনি আরো বেশি জানবেন, এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনূসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে?
মানে প্রফেসর ইউনূসের সরকারকে, যেমন শেখ হাসিনাকে বন্দী করে রাখছে ভারতে, আসতে দিতেছে না তো, নড়তেও দেয় না, আসতেও দেয় না, ছবিও তুলতে দেয় না। না, শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে, শেখ হাসিনা আসতে চায় না, শেখ হাসিনার আসার সেই সাহস নাই ভাই। শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। তো এই 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে, শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার 14,000 মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে। তো সেই শক্তির আপাতত কোনো সম্ভাবনা নাই, সেই কারণে আসবে না। তো আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে, তো ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ, ভারতের যে তথ্য, সেই তথ্যে 5 তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে, 4 তারিখে যে মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেছে, আমি আর আপনি যতটুকু জানি ভারত ঠিক ততটুকুই জানে, ভারতের চেয়ে বেশি কিছু জানে না। ভারতের থেকে বেশি কিছু জানে না, তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিকভাবে বলে না যে হতবিহ্বল হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, ভারত সেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত, এরশাদকে নিয়ে যায়, এরশাদকে বোঝাও সে যেন নির্বাচনে আসে। ডিজিএফআই এরশাদকে হাসপাতালে ভর্তি করবে, সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান থাকতো। আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন লাগবে, নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক তৈরি হবে। এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনূসের ক্ষমতা নেয়া, বা এইখানে যে একটা বিপ্লব হয়েছে, এখানে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে পারে না। মুর্তজা ভাই, আমি আসলে এই প্রশ্নের লেসটা একটু ডক্টর রহমানের কাছেও জানতে চাই, জাহিদুর রহমানের কাছেও জানতে চাই যে ইনক্লুসিভ ইলেকশন হলে অসুবিধা কি? মানে আওয়ামী লীগ, মানে এখন আরেকটা দেশ যখন আরেকটা দেশের নিয়ে কথা বলে, ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বলবে কি? দেখেন ইলেকশন তো ইনক্লুসিভই হতে হবে। আমিও চাই ইলেকশনটা ইনক্লুসিভই হবে, সব দল অংশ নিবে। এখন বিষয়টা হলো যে তাহলে কি আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে? আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের আলোচনা। আমারও একই রকমের প্রশ্ন, শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে, এই তাদের তো বিচার হইতে হবে, তাদের বিচার হবে, আর বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন হবে। তো নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায়, তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে। এখন সরকারের তো ওই দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ হাসিনাকে বলবে ঠিক আছে তোমার শাস্তি হয়েছে, তবুও তুমি নির্বাচন করো। শেখ হাসিনার বিচার হবে, আরো 10 জনের বিচার হবে, শাস্তি হলে শাস্তি হবে, শাস্তি না হলে বের হয়ে আসবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলবে যে আমি এখন আমার নেতা আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই। তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়, তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না, তখন হয়তো আমি সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সেরকম পরিস্থিতিতে এখানে নাই। সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণই হতে হবে, এটা তো সবারই কথা। কিন্তু ভারতের কথাটাকে আলাদা করে বলছি কেন? বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনার পতন হয়েছে, তার যে কমফোর্ট জোন, সেইটা সে মানতে পারছে না। শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে, সেটা অতীত, সেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট জোন তৈরি হতে পারে, ভারত এই চেষ্টাই করছে না। এইটা আমাকে বিস্মিত করছে। ওকে, আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহিদ কিছু বলবেন, আমি প্রশ্নটি করে রাখি, প্রসঙ্গটি এনে রাখি। সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে। অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনূস একসাথে থাকা দরকার নাই, তাইলে যেই সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান। আসবো ভারতের ব্যাপারে একটু বলি। আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে, মানে কিছুটা সমস্যা তো আছে। আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্সের একজন মোটামুটি মনোযোগী ছাত্র আপনি, তাই আবার অবাকও হই না। আসলে একটা দেশের তেমন কোনো পলিসি নাই। আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে, আমরা মানুষ তো দিনের শেষে। মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো, ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই। ভারত স্থিতিশীল, শান্তিপূর্ণ উন্নয়ন করছে, এরকম তারা নিজেদেরকে কারেক্ট করছে, একদম। মানে আসলে এটাই ঘটে। আমি ওই প্রায় বলতাম যখন আসলেই কিন্তু গত 15 বছরে বারবার বিএনপি জামাত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন এই প্রশ্ন করা হইতো, ভারত বলতে এটা তাদের নিজেদের ব্যাপার। এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন। এখন তারা ভালো হয়েছে এটা বলতে পারে না।
তারা চাইতো যে তার বারবার বলতো স্থিতিশীল, মানে শেখ হাসিনার মতো একটা বিভৎস ডিক্টেটরও যদি বাংলাদেশকে অ্যাপারেন্টলি স্থিতিশীল, মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে, সেটাই তারা পছন্দ করেছে। এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি। সো আবার এটাও সত্য, প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো, আমি একটু যোগ করে লোভ সামলাতে পারছি না, যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিশেষ করে নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল 2022-23 এই সময়গুলোতে, তখন আমি প্রায় বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি, ওর সাথে আমার স্বার্থটা তখন মিলছে। এই আমেরিকায় 60s-70s এর ডিক্টেটরকে পেট্রোনাইজ করতো, মানে এই মাটিতে আইয়ুব খান কেন এসেছিল আসলে, কারণ আমেরিকা পেট্রোনাইজ করেছে। সে চেয়েছে ডিক্টেটর থাকলে, গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না, কারণ তখন ইয়াংরা প্রচুর কমিউনিস্ট হয়ে উঠছিল। আর এখন আমেরিকা দেখছে যদি ডিক্টেটর থাকে সে রাদা চায়নার দিকে চলে যায়, সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা, আমি বাইডেন ডক্ট্রিনের কথা বলছি, তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে, সুতরাং এগুলো পাল্টাতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায়, ভারত আসলে জেনুইনলি ফিল করছে না। আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে, চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না? 2018 সালে সোনার নৌকা ছিল না, কিন্তু চায়নাকে দেখেন সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লায়াবিলিটি, নতুন যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে, এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সে সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম। আমরা বলছি না চায়না হতে হবে, হাসিনাকে হাতে তুলে দিতে হবে, আমি জানি ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মতো যখন চেষ্টা করে না এবং অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগকে সে পুনর্বাসনের একরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয়, সেটা মানুষের কাছে খারাপ লাগে। সেটা এভাবে একটু সেনা প্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা? আজকে অনেক মানে যদিও তারাবির নামাজ চলতেছে, আমাদের অনুষ্ঠানটা 9টায় না হওয়ার ব্যাপারে অনেকে 10টায় করতে বলছিলেন, কিন্তু আসলে বারবার অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে, তবু আমরা এটা ভাবতেছি, আমরা এটা করবো, এটার জন্য বলে রাখতেছি, কিন্তু অনেক দর্শক আসলে দেখতেছেন, খুবই ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন, পড়ার লোভ সামলাতে পারতেছি না। এখন পড়াটা ঠিক হবে কিনা এটা বুঝতে পারতেছি না, যাই হোক একটু পড়েই ফেলি। আব্দুল কবির মোল্লা, ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে 5 তারিখের পর, এই ব্যাপারটা 3 পণ্ডিত বুঝতে পারছেন না, তাহলে তারা কি আন্ডার সাংবাদিক? ইন্টারেস্টিং। আমি সাংবাদিক না। আপনি সেনাবাহিনী নিয়ে যদি একটু বলেন, আপনার মন্তব্যের কথা যেহেতু বললেন, সেই মন্তব্যের মধ্যে আমি একবার দেখার চেষ্টা করছিলাম যে মাহমুদুর রহমান একটা শব্দ ব্যবহার করেছিল আমার সম্পর্কে, যে গিরগিটি সাংবাদিক। আচ্ছা, তো এই গিরগিটি সাংবাদিকটা দেখেন অনেকবার ব্যবহার হয়েছে, কিন্তু এই যে শব্দটা যারা ব্যবহার করছেন, যে দর্শকরা যারা ব্যবহার করছেন, আমি ঠিক নিশ্চিত নই তারা গিরগিটি শব্দটার অর্থটা বোঝেন। আমি তাদের আন্ডার এস্টিমেট করছি না, বোঝেন কিনা না, হয়তো মোটামুটি ভাবটা বুঝতে পারছে, মানে যারা দেখা যে রং বদলায়, যে রং বদলায়। আমার কথা যদি আপনি দেখেন, দেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন, আমার রং যে আমি বদলেছি এইটা ভাবার কোনো কারণ নাই, আমি কোনো রং বদলাই নাই। উল্টো মাহমুদুর রহমান লিখেছিলেন, মাহমুদুর রহমান 2007-8 সালের সময়, যে সময় তিনি ওই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, যে সময় তিনি উপদেষ্টা বা প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি ছিলেন ভারতের টাটার সবচেয়ে কাছের লোক, আর এখন তিনি সবচেয়ে বড় ভারত বিরোধী। রং যদি বদলায় সেটা তো মাহমুদুর রহমান না, সেটা তো রং বদলাই না, সেটা তো আসলে একটা বিখ্যাত সেইং আছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, আমরা সেনাপ্রধানের কাছে, সেটার মধ্যে ঘটনা হতেছে যে এইটা শেরেবাংলাকে ফজলুলকেও যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথক ভোটের বদলে আপনি আবার এখন একক ভোটের কথা বলতেছেন, কয়দিন আগে পৃথক ভোটের কথা বলছিলেন, এখন আবার একক ভোটের কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, এটা বলা যায়, এতে কোনো অসুবিধা নাই। আসলে মানে আমার মনে হয় যে শেরেবাংলা ফজলুল হককে আমার বিরাট রাজনৈতিক দার্শনিক মনে হয়, বিশেষ করে তার কথাবার্তার জন্য, এবং এইসবটা। আমি একটু সেনা, আসলে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, বাট আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার টু এক্সটেন্ড ইট ফর, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আমরা আরেকটু বেশি সময় 10-12 মিনিট একটু বেশি সময় কথা বলি, যেহেতু এটা টেলিভিশন না, আমরা এটা আসলে এটা সুযোগটা একটা নিতে পারি, এটা ফিক্স পর্যায়ে। আমি সেনা এই প্রসঙ্গে অবশ্য মুর্তজা ভাইয়ের কথা একটু শুনবো, ডক্টর জায়েদ রহমান আপনি যদি একটু বলতেন যে সেনা প্রধান এবং সরকার প্রধান দুজনকে খুব যুযুদান মনে হচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনা প্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে
উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে হয়। আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন। বিশেষ করে সরকার যখন এই তদন্ত, অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই কোটটা, তাই না? আমাদের একটা সেনাপ্রধান আদতে উনি সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছোঁড়াছড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন, হুইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি, সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা আর কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয়ই। আমার মনে হয় যে আপনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু জনাব গোলাম মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান এবং সেনা প্রধান কি আসলে মানে আমি কি বলবো, তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা, দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে। সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনূস বলতেছেন, শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে। এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন, এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকারের অংশ সেনাবাহিনী না, স্বাভাবিকভাবে সেনাবাহিনীর জায়গায়, এটা একটা ব্যাপার। আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তার আওতায় তো সবাই, সেনাবাহিনী তো তার বাইরে না, সেনাবাহিনী তো তার ভেতরে। সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আপনারা এটা পারছেন না, আপনারা হানাহানি করছেন, আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে। কিন্তু বিষয়টা তো তা না। বাংলাদেশের যে 16 বছরের শাসন, বাংলাদেশের যে 16 বছরের সন্ত্রাসী শাসন, সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না? নির্বাচনগুলোর সময় কি 2014, 2018, আবারও বলি, এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে, এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি। একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন, কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে, সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম। তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই, এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে। আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে। এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না, এরকম একটা বক্তব্য যখন আসলো, আপনার কাছে মনে হয় না যে ভলকার টুর্ক আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা? বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না, বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে, পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না। মুর্তজা ভাই, এত বেশি বেতনও কিন্তু দেয় না। এটার খালেদ, এটার দুইটা দিক আছে। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ যে পরিমাণ, যে সংখ্যায় শান্তি মিশনে যায়, এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই। বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে, নাই বিপদে, একটা দিক। আর একটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাহী থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে, এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না, সামগ্রিকভাবে যে বেতন, যে সুযোগ সুবিধা, তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায়, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায়। সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর
এখন একটা বড় জায়গা, সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব। সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক, দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে। না, আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই